এয়ারপোর্টটা এত সুন্দর, ঘুম হয়নি, মন তো খারাপ লাগছিল। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ ফাইনালি সেই দিনটা, হ্যাঁ ঠিকই ধরেছেন, আজ 28শে জানুয়ারি বুধবার, সকাল এখন বাজে 7:30। আমেরিকাতে আজকে আমাদের একদম শেষ দিন, অ্যাকচুয়ালি দিন বললেও ভুল হবে, আর কয়েক ঘন্টায় আমরা আমেরিকাতে আছি, তারপরেই কিন্তু রওনা দেবো আমাদের দেশের জন্য। আপনারা তো অনেকেই জানেন যে শেষের কয়েকটা দিন আমরা ছিলাম দীপঙ্করদা এবং বর্ণালীদির বাড়িতে, এবং ওদের বাড়ির থেকেই কিন্তু আজকে আমরা আমাদের কলকাতার জন্য রওনা হচ্ছি। শেষের 10টা দিন যে এত ভালো আমাদের কাটলো এবং এত তাড়াতাড়ি কেটে গেল আমরা চারজনের কেউই বুঝতে পারিনি। আর আমার না বাই বলতে একদম ভালো লাগে না। বিদায় সবসময় ভীষণ বেদনাদায়ক হয়, আর আমি ভীষণ পরিমাণে ইমোশনাল, কিন্তু সময় তো কোনোদিনই কারোর জন্য থেমে থাকেনি আর ভবিষ্যতেও থাকবে না। শেষের দিকে আর খুব বেশিক্ষণ আমরা দাঁড়াইনি, কারণ যতক্ষণ দাঁড়াবো আমি জানি মন আরও বেশি খারাপ করবে। তাড়াহুড়ো করেই এক প্রকার গাড়িতে উঠে আমরা কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কাল পর্যন্ত এই রাস্তাঘাটে ভালো রকম আইস ছিল, এখনও দেখুন রাস্তার ধার দিয়ে কিন্তু আইসগুলোকে জড়ো করা রয়েছে। আমরা একটু ভয়েই ছিলাম, কারণ আইসি রোডে না গাড়ি চালানোটা খুবই রিস্কের হয়। তো আমাদের গাড়ির ড্রাইভারটা ভীষণ আস্তে আস্তে গাড়ি চালিয়েছে এবং খুব ভালো গাড়ি চালিয়েছে, আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছি এয়ারপোর্টে। আর আমাদের যেহেতু বড় বড় 5টা লাগেজ ছিল, সেই কারণে আমাদের এই একটা ট্রলি নিতে হয়েছে। কলকাতাতে তো এগুলো ফ্রি অফ কস্টই থাকে, তবে এখানে আমাদের দেখলাম $7 করে পে করতে হলো, যেটা করতে খুবই গায়ে লাগলো, কিন্তু আমাদের করার কিছু ছিল না। আর বিদেশের ম্যাক্সিমাম এয়ারপোর্টগুলোতেই দেখি এখন অটোমেটেড চেকিং হয়, আমি জানি না কলকাতাতে কেমন কি করেছে। আমাদের চেকিং লাগেজগুলো ওখানে জমা করিয়ে এখন আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য। তো আমাদের চেক ইন ডান। আমি একটু চাপে ছিলাম, কারণ আমাদের কাছে 4টে ল্যাপটপ, একটা আইপ্যাড, অনেক কিছু ছিল, তো ওইটা নিয়ে একটু চাপ খাচ্ছিলাম যে হয়তো কিছু বলতে পারে একসাথে, যেহেতু একটা ব্যাগের মধ্যেই সব কিছু নেওয়া হয়েছে সেই কারণে। আর কোনো সমস্যা হয়নি। 2 পাউন্ড মতো এক্সট্রা হয়েছে, 2 পাউন্ড মানে 1 কেজি, তো খুব বেশি কিছু বলেনি। আর ওটা আমি ভাবছিলাম হয়তো আলাদা করে পে করতে হবে, পে করতে বলে করেও দিতাম, কারণ আর প্রচুর জিনিস বাদ রেখে এসছি, আর কিচ্ছু নেই যে বাদ দেবো এরকম কিছু, তো কোনো সেরকম আর অসুবিধা হয়নি। এখন বাজে ওই 10টা মতো, আমাদের 11:12 ফ্লাইট, 20 মিনিট আগে থেকে বোর্ডিং স্টার্ট হবে। প্রচণ্ড মাথা ব্যথা করছে, কালকে রাতে ভালোভাবে ঘুম হয়নি, মন তো খারাপ লাগছিলই ডেফিনেটলি, আর যেহেতু সকাল সকাল উঠতে হবে সেই একটা তাড়াও ছিল। তো এই ভিডিওটা অনেকটাই লম্বা হবে, কারণ এখান থেকে আমরা এখন অস্টিনে আছি, অস্টিন থেকে যাব আমরা মায়ামিতে, মানে ফ্লোরিডা, মায়ামিতে যাব। ফ্লোরিডা থেকে রয়েছে আমাদের দোহা অবধি, ওটা সবথেকে লংগেস্ট ফ্লাইট আর কি, 14 or 15 আওয়ার্সের। আর এই ফ্লাইটটা আমাদের রয়েছে 2-2.5 ঘন্টার। তারপর দোহা থেকে কলকাতা খুব বেশিক্ষণ লাগবে না, 4 ঘন্টা মাত্র লাগবে। মায়ামি টু দোহাটাই সবথেকে বেশি। আর দোহাতে আমাদের যে লেওভার টাইম সেটাও খুব কম, 2 ঘন্টা মতো লেওভার টাইম। ফ্লাইট তো এতদিন দেখেছি অন টাইমই ঢুকেছে বা একটু আগেই ঢুকেছে, আজকে লেট করলে খুব সমস্যা হয়ে যাবে আমাদের। সকালবেলা দীপঙ্করদা আমাদের ব্রেড টোস্ট করে দিয়েছিল, তো আমরা দুজনেই দুটো পাউরুটি ওই খেয়ে এসেছি। তবে এয়ারপোর্টে আসার সাথে সাথে না খিদে পেয়ে গেছে, তো আমি এখানে একটা ম্যাঙ্গো স্মুদি নিয়েছিলাম। তো এখানে আমাদের প্রথম ফ্লাইটে কিন্তু বোর্ডিং হয়ে গেছে, মানে যেটা অস্টিন টু মায়ামি ছিল সেটাতে। আর অভিজিৎকে আমি এখানে উইন্ডো সিটটা দিয়েছি, কারণ পরের দুটোতে বলেছি উইন্ডো সিট আমি নেব। এই হজমিগুলিটা আমি বর্ণালীদিদের বাড়ির থেকে সাথে করে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আগের বার আমরা যখন অরল্যান্ডো গেলাম তখন ফ্লাইটে আমার বমি হয়েছিল, তো সেই কারণে ভাবলাম এবার এমন কিছু রাখি যাতে একটু গা গোলালেও এইটা খেয়ে নিতে পারি। অস্টিনের মাটিতে আমার আজকে এই শেষ ভিডিও। 355 দিন আমরা অস্টিনে ছিলাম, এবং ভালো মন্দ মিশিয়ে আমার কিন্তু বেশ একটা মিক্স এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা কাতার এয়ারলাইন্সে ফ্লাই করছি, তবে প্রথম আমাদের যে 2.5 ঘন্টার ফ্লাইটটা ছিল সেইটা আমাদের আমেরিকান এয়ারলাইন্স থেকে দেওয়া হয়েছিল। তো এখানে আমাদের কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছে, আমি এখানে একটা কোক নিয়েছি, অভিজিৎ নিয়েছে অ্যাপেল জুস, আর 2টো বিস্কিটও দেওয়া হয়েছিল।
আর এখানে দেখুন আমরা কিন্তু মায়ামিতে চলে এসেছি। ফ্লাইট থেকে মায়ামির এই পুরো ভিউটা দেখতে এত অসাধারণ লাগছিল না যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যতটা পেরেছি ভিডিওতে আপনাদেরকেও দেখানোর ট্রাই করেছি। মায়ামির এই সি বিচ কিন্তু বিশ্ববিখ্যাত সি বিচ। এখানে আসার আমার ভীষণ ইচ্ছা ছিল, তবে এবছর তো আসা হলো না, দেখা যাক পরে যদি কখনো হয়। মায়ামির এই এয়ারপোর্টটাও কিন্তু বেশ বড়, আর এটা যেহেতু ট্যুরিস্ট স্পট, এয়ারপোর্টে বেশ ভালোই ভিড় ছিল। তবে আমরা এখন যাচ্ছি, আজকের লাঞ্চটা আমরা এয়ারপোর্টেই সারবো, সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানকার এয়ারপোর্টের খাবার না আমার ভীষণ ভালো লাগে, তো আমরা একটা কোরিয়ান শপ থেকে এই একটা লাঞ্চের বাফেট মিল নিয়েছি। এখানে ছিল লো মিন এবং সাথে ছিল আরও 2 রকমের চিকেনের আইটেম। আর খাওয়া দাওয়া সেরে আমরা যাচ্ছি এখন আমাদের গেট নাম্বারের দিকে। আমাদের গেট নং ছিল E5। আর ওই গেটে যাওয়ার জন্য আমাদের কিন্তু ট্রেনও নিতে হয়েছিল একটা। ভাগ্যিস ওখান থেকে খেয়ে এসেছি, কারণ এইদিকে খুব বেশি খাবার দাবারের স্টোর ছিল না। আমার তো প্রচণ্ড মাথা ব্যথা করছে, এসে একটা ভালো সিট এখানে পেয়ে গেছি। 40 মিনিটস মতো আমরা এখানে দুজনেই ঘুমিয়ে নিয়েছিলাম, আর তারপরে এখান থেকে একটা র্যাপ নিয়েছি, কারণ লাঞ্চে বাফেটটা নিয়েছিলাম ওটা আমরা একটাই নিয়েছি, তো দুজনের কারোরই সেরকমভাবে ভালো করে পেট ভরেনি, তো ভাবলাম এখান থেকেই একটা র্যাপ নিয়ে নেওয়া যাক। এছাড়াও আমরা ফ্লাইটে ওঠার সাথে সাথেই আমাদের হয়তো ডিনারও সার্ভ করে দেবে। ফাইনালি একটা বড় ফ্লাইট পেয়েছি। অ্যাকচুয়ালি যেগুলো ছোট ফ্লাইট হয় না, মানে 2টো রো থাকে, সেই ফ্লাইটগুলোর লেগ স্পেসটা অনেকটা কম থাকে, তা আমার ভীষণ সমস্যা হয়। কিন্তু এই ধরনের বড় ফ্লাইটগুলোতে কিন্তু লেগ স্পেস অনেকটা থাকে, সেই কারণে কোনো অসুবিধা হয় না। আর আমি এই প্রথমবার কাতার এয়ারলাইন্সে ট্রাভেল করছি। এখানে দেখছিলাম যে ওরা কী কী দিয়েছে, ব্ল্যাঙ্কেট, পিলো, এগুলো তো নর্মাল, বাট এক্সট্রা করে কাতার থেকে দেখলাম একটা আই মাস্ক এবং টুথব্রাশ, ইয়ারবাডস এগুলোও দেওয়া হয়েছিল, যার মধ্যে থেকে স্লিপ মাস্কটা কিন্তু আমার ভীষণ কাজে লাগবে। 10-15 মিনিটের মধ্যেই আমাদের ফ্লাইটটা কিন্তু টেক অফ করে যাবে। আর এখানে আমি আমাদের ডিস্টেন্সটা জাস্ট দেখছিলাম। বিশ্বাস করুন, পৃথিবীর এক প্রান্ত থেকে প্রায় অন্য প্রান্তে আমরা যাচ্ছি। ফ্লাইটে উঠতে না উঠতেই অভিজিৎ ঘুমিয়ে পড়েছে, তবে আমি ভাবলাম ডিনারটা সার্ভ করা অবধি আমি একটু কিছু দেখি, মুভিস বা সিরিজ, কারণ ডিনারের পরে তো ঘুমোতে হবেই। আর এটা আমাদের সব থেকে বড় ফ্লাইট জার্নি ছিল। মায়ামি টু দোহা কিন্তু 14 আওয়ার্স মতো টাইম লাগবে। আমার এই 24 বছরের জীবনে এইটা হচ্ছে আমার সব থেকে বড় জার্নি। অভিজিতের এর আগেও হয়েছে, কারণ ও জার্মানিতে থাকতে একবার জাপান গেছিল, সেই সময় ওকে 21 আওয়ার্স মতো ফ্লাইটে থাকতে হয়েছে। তবে আমার ক্ষেত্রে এটা কিন্তু প্রথমবার। ইউএসএ থেকে ইন্ডিয়া বা কানাডা থেকে ইন্ডিয়া যাওয়া কিন্তু ভীষণ টাফ একটা জার্নি, কারণ এতক্ষণ ফ্লাইটে বসে থাকা, অনেকে অসুস্থও হয়ে পড়ে, অনেকের অনেক রকম সমস্যা হয়। তো আমি একটু টেনশানে ছিলাম, কারণ আমি এর আগে এত বড় ফ্লাই কখনোই করিনি। আমরা যখন জার্মানি থেকে ইউএসএতে এসেছিলাম তখনও একটু কম সময় ছিল, তখনও আমার একটু চাপ খাচ্ছিলাম, তবে যাই হোক ঠাকুর ঠাকুর করে ভালো মতোই আমরা চলে এসেছিলাম। তবে এবার আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম। যাই হোক, উইন্ডো থেকে এই ভিউটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনারও সার্ভ করে দিয়েছে। চলুন আপনাদেরকে দেখাই আজকে আমাদের ডিনারে কি কি দিয়েছে। এখানে দিয়েছে জেসমিন রাইস উইথ চিকেন, তার সাথে ছিল একটা ডেজার্ট আইটেম, আর এখানে একটা স্যালাড ছিল। স্যালাডটা খেতে আমার মোটেও ভালো লাগেনি। আর একটা ব্রেড ছিল। আপনাদের তো বললামই যে আমি একটা মুভি দেখব, তো আমি রকি রানী কি প্রেম কাহানিটা চালিয়েছিলাম। আসলে এই মুভিটা আমার আগে দেখা হয়নি, মুভিটা বেশ ভালোই লেগেছে। মুভিটা দেখতে দেখতে অলরেডি খাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি আমি। কাতারের ডিনার আমার বেশ ভালো লেগেছে, তবে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এমিরেটসে এর থেকে বেশি ভালো ডিনারটা সার্ভ করে। দেখা যাক বাকি খাবারগুলো কেমন কি হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন ফ্লাইটের সব আলো বন্ধ করে দিয়েছে, মানে এখন কিন্তু সবারই ঘুমানোর সময়। তো চলুন আবার উঠে দেখা হবে। ভোর এখন বাজে 5:30। ফ্লাইটের আলোগুলো জ্বলতেই আমরাও উঠে পড়েছি, কারণ এখন কিছু একটা স্ন্যাক্স ওরা সার্ভ করছে। রাত্রে খুব ভালো যে ঘুম হয়েছে সেটা বলবো না, তবে খুব খারাপও হয়নি, মাঝে মাঝে ঘুমটা ভেঙেছে। স্ন্যাক্সে ওরা একটাই চিকেন কর্ন ব্রেড দিয়েছে, তবে 5:30টার সময় কেন যে এটা দিল আমি বুঝলাম না। আমার মনে হচ্ছে ওরা ব্রেকফাস্টটা স্কিপ করে একেবারে হয়তো লাঞ্চটা দেবে, সেই কারণেই।
অ্যাকচুয়ালি কি হয়েছে, শেষের কটা দিন আমাদের এত মজায় কেটেছে যে প্লেনে উঠে কি কি খাবার দেবে না দেবে আমরা সেগুলো চেক করতেই ভুলে গেছি। ইভেন লং ফ্লাইটে তো অপশানস চুজ করতে হয়, তবে আমরা একদম শেষ মুহূর্তে গিয়ে হিন্দু মিলটা চুজ করেছিলাম। আদারওয়াইজ আমাদেরকে যা দিত হয়তো সেটাই খেতে হতো। আর আমি যেটা বলেছিলাম আপনাদের যে ওরা ব্রেকফাস্ট স্কিপ করবে, তো সেটাই হয়েছে। ওরা 10টা নাগাদ আমাদের এই মিলটা সার্ভ করে, আর এটা কাইন্ড অফ লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসাথেই, ওই আর কি ব্রাঞ্চ। তো এখানে একটা ব্রেড ছিল, একটা ইয়োগার্ট ছিল, ফ্রুট বোল ছিল, আর সাথে পোহা এবং চাটনি ছিল এবং দুটো ভেজ বলসও দিয়েছিল। এই ব্রাঞ্চের আইটেমগুলো আমার খেতে খুব একটা ভালো লাগেনি। আর সাথে করে আমি একটু ম্যাঙ্গো জুসও নিয়েছিলাম। এই জিনিসটা আমার কাতারের ভীষণ ভালো লেগেছে। নর্মালি যে কোনো ফ্লাইটে উঠলে আমি দেখেছি ওদের জুসের আইটেমসের মধ্যে শুধু মাত্র অ্যাপেল জুস এবং অরেঞ্জ জুস থাকে, তবে কাতারে ম্যাঙ্গো জুসটাও অপশানে ছিল। তো যতবারই আমরা ড্রিঙ্কস নিয়েছি আমরা দুজনেই ম্যাঙ্গো জুসই নিয়েছি। ইতিমধ্যেই আমরা কিন্তু দোহা এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি, আর আমাদের হাতে না এখন অনেকটা সময় আছে নেক্সট ফ্লাইটের জন্য। তো ভাবলাম আমার সাথে সাথে আপনাদেরকেও একটু এয়ারপোর্টটা ভালোভাবে ঘুরে দেখাই। অ্যাকচুয়ালি এই মিডল ইস্টের এয়ারপোর্টগুলো হয় কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ। দুবাই এয়ারপোর্ট তো নাম করা, আর তারপরে এই দোহা এয়ারপোর্টও শুনেছি কিন্তু ভীষণ সুন্দর। আমরা যাচ্ছি আমাদের গেট নাম্বারের দিকে, ওখানে গিয়ে একটু বসবো, আর যাওয়ার পথে যেটুকু যা দেখছি সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। আর এই জায়গাটা দেখুন, এত সুন্দর লাগছে। আমি অনেকের ভিডিওতে এই জায়গাটা দেখেছি, আজকে কাছ থেকে আমি নিজে এই জায়গাটা এক্সপিরিয়েন্স করলাম। ভীষণ কিন্তু সুন্দর, একটা ট্রপিক্যাল আলাদাই ভাইবস রয়েছে। প্রথমে ভেবেছিলাম নিচে যাব, তবে এতটা টায়ার্ড লাগছে না যে আর নিচে যাওয়ার ইচ্ছা হলো না। নিচে গেলে হয়তো আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম এবং নিজেও দেখতে পেতাম। তো আমরা এখন আছি কাতার এয়ারপোর্টে, আর এয়ারপোর্টটা এত সুন্দর। আমাদের 5টায় নামানোর কথা ছিল ফ্লাইট থেকে, মানে ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল 5টায়, বাট 4টের সময় ল্যান্ড করে গেছে। তো আমাদের হাতে আরও 1 ঘন্টার সময় বেশি আছে। নেক্সট ফ্লাইট আমাদের এখান থেকে 7টা, সাড়ে 7টা। একটু এয়ারপোর্টটা ঘুরে দেখবো, কারণ এই পুরো 15 আওয়ার্স ফ্লাইটে বসে পা পুরো ধরে গেছে। আপনাদেরকে বললাম যে এয়ারপোর্টটা ঘুরে দেখব, তবে বিশ্বাস করুন এই যে এখানে এসে বসেছি আর একটিবারের জন্য আমি এই জায়গা থেকে উঠিনি। আর এখানে এসে বসে আমি জুতোটা একটু খুলেছিলাম কারণ পাটা প্রচণ্ড পেন করছিল, এবং মোজাটা খুলতেই দেখলাম আমার পাটা এইভাবে ফুলে গেছে। অ্যাকচুয়ালি 14 আওয়ার্সের ওই ফ্লাইটটাতে বসে আমার মনে হচ্ছিল যে পাটার হয়তো কিছু এদিক ওদিক হয়েছে, তবে এইভাবে যে ফুলে যাবে সেটা আমি এক্সপেক্ট করিনি। আসলে একভাবে 14 ঘন্টা পাটা ঝুলিয়ে রাখা ছিল কন্টিনিউয়াসলি, আর আমি কোনো রকম ওয়াশরুম বা অন্য কোথাও যাইনি, সেই কারণেই হয়তো পাটা এইভাবে ফুলে গেছে। নেক্সট ফ্লাইটে আমরা বোর্ড করে গেছি, এটা আমাদের লাস্ট ফ্লাইট, আর এখান থেকে কিন্তু ডিরেক্ট আমরা কলকাতাতেই নামবো। মনে মনে তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল, কিন্তু অন্যদিকে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আমার জাস্ট মনে হচ্ছিল যে কতক্ষণে বাড়ি পৌঁছে একটু শোবো। আর এখানে আমাদের কিন্তু ফ্লাইট টেক অফ করার সাথে সাথে ডিনারটা সার্ভ করে দিয়েছে। এই ডিনারের মেনুটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এখানে যে ডেজার্ট আইটেমটা দিয়েছিল না, এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর আগেইন আমি এখানে ম্যাঙ্গো জুস নিয়েছি, অভিজিৎ সেমই নিয়েছে। দোহা থেকে কলকাতা আমাদের 4 ঘন্টার ফ্লাইট, এবং ডিনার কমপ্লিট করে আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম, এবং ঘুম ভাঙতে দেখি যে ফ্লাইট ল্যান্ড করার আর 30 মিনিটস বাকি আছে। আমার তো ভীষণ ভালো লাগছে। রাত্রি 1:30 নাগাদ আমাদের কলকাতাতে ল্যান্ড করার কথা ছিল, এবং ফ্লাইট একদম অন টাইম ছিল, সেই কারণে আমরা রাত্রি 1:30তেই ল্যান্ড করেছি। আর ফাইনালি আমরা কলকাতাতে দাঁড়িয়ে এখানে এসে আমার তো জাস্ট মনে হচ্ছিলো দৌড়ে বাইরে চলে যাই, কিন্তু আমাদের 5টা লাগেজ ছিল, এবং লাগেজের জন্য অলমোস্ট আমাদের 1 আওয়ার মতো ওয়েট করতে হয়েছে, কারণ আমাদের লাগেজ ডিরেক্ট অস্টিন থেকে এসছে। যারা দোহা থেকে কলকাতা এসছে তাদের লাগেজগুলো আগে আসছিল। আর এই যে লাগেজ টাগেজ সব কিছু কালেক্ট করে বাইরে বেরিয়েছি, ওখানে আমার মা, শাশুড়ি মা, দিদা সকলে দাঁড়িয়ে রয়েছে। কতদিন পর ওদেরকে দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমি ভালোভাবে হয়তো ভিডিও করতে পারিনি, ইভেন আগের বছর আমরা সবাই মিলে এয়ারপোর্টে দাঁড়িয়েই একটা ফটো তুলেছিলাম, কিন্তু এইবার আমি আর অভিজিৎ দুজনেই এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমাদের শুধু মনে হচ্ছিল কতক্ষণে বাড়িতে পৌঁছাবো।
বিশ্বাস করুন, বিদেশে যাওয়া জিনিসটা যতটা মজার শুনতে লাগে, যখন অ্যাকচুয়ালি ট্রাভেল করা হয় না, তখন মনে হয় যে এইটাই লাস্ট, আর কখনো আমি ফ্লাইটে উঠবো না। লিটারেলি পায়ের অবস্থা আমার এত খারাপ হয়ে গেছে যে আমি ঠিকঠাক করে দাঁড়াতেও পারছি না। আর এই যে আমাদের ফ্ল্যাট, প্রায় ১.৫ বছর পরে আবার নিজেদের ফ্ল্যাটটাকে ভালো করে দেখছি। অনেকটা পুরনো লাগছে দেখতে অ্যাকচুয়ালি, আর গাছগুলোও বেশ বড় হয়ে গেছে। ভোর এখন অলমোস্ট 3:30 বাজে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো।